পুরো চট্টগ্রাম শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ওকে খুঁজিনি। আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে দিয়েও খুঁজিয়েছি, কিন্তু কোনো খোঁজই পেলাম না। শিয়ানের কথায় সানভি বলে উঠল, তাহলে ওকে কোথায় নিয়ে গেল শাওন ভাইয়া? শিয়ান তখন বলে উঠল, আমি শিওর শাওন ওকে এই শহরেই রাখেনি, এই শহরে বাইরে ওকে নিয়ে গেছে। তবে যেখান থেকেই হোক ওকে আমি খুঁজে বের করবই। 3-4 দিন কেটে গেছে, ইসরাকে কেবিনে শিফট করা হয়েছে। ইসরার হাত পায়ে ক্ষত সেরেছে, কিন্তু মাথার আঘাত তো আর এত সহজে সারবে না। ওর পুরো মাথায় এখনো ব্যান্ডেজ করা। আজকে ঈশানের সাথে ঈশিতাও হসপিটালে এসেছে। ওর খুব ইন্টারেস্ট হচ্ছে মেয়েটাকে দেখার জন্য। ইসরার কথা ঈশানের কাছে শুনেছে। ঈশান ইসরাকে চেক আপ করার পর রুম থেকে বেরিয়ে যায়। ঈশিতা ইসরার পাশে বসে বলে, এই যে দেখেছো, ডক্টর ঈশান চৌধুরীর আমি একমাত্র বোন। ভাইয়ার কাছে তোমার কথা শুনেছিলাম, তাই তোমাকে দেখতে চলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি গো? ইসরা তখনও ঈশিতার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে আস্তে আস্তে করে বলল, আমার মনে নেই। ঈশিতা তখনও বলে উঠল, খুবই মিষ্টি তুমি দেখতে, তোমাকে কি মিষ্টি বলে ডাকবো আমি? ইসরাও হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। এমন অনেকক্ষণ ধরে ইসরা আর ঈশিতা গল্প করল দুজনে। আজ ইসরারও কিছুটা ভালো লাগছে, কার সাথে খানিকক্ষণ কথা বলতে পেরে। এই 3-4টা দিন তো একা একাই বোর হচ্ছিল সে। কিন্তু ওই শাড়ি গহনাগুলো যখনই দেখছে তখনই কেঁদে দিয়েছে। ওর অশান্ত মন হয়ে উঠছে কেমন। মনে হচ্ছে ওর কোনো কাছের জিনিস ওর থেকে অনেক দূরে গিয়েছে, কিন্তু সেটা কিছুতেই মনে করতে পারছে না। বাড়িতে ফিরে এসে ঈশিতা বলে উঠল তার মাকে, আমু জানো, ভাইয়াদের হসপিটালে যে মেয়েটাকে ভাইয়া পেয়েছিল না, অনেক মিষ্টি দেখতে, অনেক সুন্দর, কথাগুলো না খুব ভালো, খুব নরম স্বভাবের মেয়েটা। কিন্তু না, ওর কিছুই মনে নেই। মনে না থাকার কারণে ওর নামটাও জানতে পারলাম না। তাই আমি বলেছি তোমাকে আমি মিষ্টি বলেই ডাকবো। জানো আম্মু, মিষ্টি না অনেক মিশুক একটা মেয়ে। এই যে আমি গেলাম, এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছে। আসলে এই 3-4টা দিন তো একা একা ওর ভালোই লাগেনি, তাই ভাবলাম ওর সাথে গল্প করে আসলে ওর মনটাও ভালো হবে, আর খারাপ লাগাটাও কেটে যাবে। তখন ঈশানের আম্মু বলে উঠল, আচ্ছা, এবার হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে নে। ঈশিতা তখন বলে উঠল, আচ্ছা আম্মু, তুমি কালকে যাবে ওকে দেখতে? তোমারও না ওকে খুব ভালো লাগবে দেখো। ঈশানের আম্মু তখন বলে উঠল, আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে যাব। এখন তুই ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। ঈশিতা ফ্রেশ হতে ওর রুমে চলে গেল। এদিকে শাওনের লোকজন ফার্সিয়াকে খুঁজে পায়নি। ওরা সবাই চট্টগ্রামে ফিরে গেছে। চট্টগ্রামে গিয়েই প্রথমে সিয়ানদের বাড়িতে গিয়ে তালা ভেঙে সমস্ত ডয়ার আলমারি সবকিছু এলোমেলো করে বাড়ির দলিলপত্র খুঁজেছে, কিন্তু কোথাও কিছু না পেয়ে শাওনের মেজাজটা আরও বিগড়ে গেছে। সে সজোরে চেয়ারে একটা লাথি মেরে দলবল নিয়ে বেরিয়ে গেছে। নিজের বাড়িতে এসে বসে আছে শাওন। সামনে তার দলবলের ছেলে পেলেগুলো। শাওন বলে উঠল, আজকেই খবর নে ওই শিয়ান বেঁচে আছে কিনা। ছেলেগুলো তখন বলে উঠল, হসপিটালগুলোতে খোঁজ নিয়েছিলাম বস, তারা সবাই বলল শিয়ান নামের কেউ হসপিটালেই আসেনি। আমার মনে হয় ওই বেটা মরে গেছে। শাওন তখন বলে উঠল, ও মরে গেলেও বাড়ির দলিলপত্রগুলো কোথায়? আচ্ছা 1 মিনিট, শানভি কোথায় বলতো? ছেলেগুলো তখন বলে উঠল, সেটা তো জানি না। শাওন তখন বলে উঠল, এখনই খোঁজ লাগা, ওকে আমার ইমিডিয়েটলি চাই। এই 3-4 দিন ধরে সিয়ান ফার্সিয়াকে হন্য হয়ে খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আশপাশে অনেকগুলো জেলায় পুলিশ অফিসারদের সাথে কথা বলেছে, ওনাদের কাছে ফটো দিয়ে রেখেছে। সবাই যে যার মতো ফার্সিয়াকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সানভি এসে পাশে দাঁড়ালো। শিয়ান হঠাৎ করেই সানভিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শিয়ান তখন বলে উঠল, আমাদের বারবার এত আলাদা হতে হয় কেন বলতো সানভি? যতবারই ওর কাছে গিয়েছি ততবার আমি আরও ওর থেকে দূরে গিয়েছি, একে অপরের থেকে আলাদা হয়ে গেছি। এখনো পর্যন্ত ওর একটা খোঁজও পেলাম না। ও কোথায় আছে কিছুই জানি না। সানভি, ওর কিছু হবে না তো বল? ওকে আমি ফিরে পাবো তো? সানভি ভাইয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, নিশ্চয়ই পাবি ভাইয়া, ধৈর্য ধর। কিন্তু সানভির মনে একটা আশঙ্কা রয়ে গেছে, শাওনরা ফার্সিয়াকে মেরে ফেলেনি তো? সে আদৌ বেঁচে আছে তো? এদিকে দিনের পর দিন তার ভাইকে এভাবে দেখতে ভালো লাগছে না। তার ভাই যে মেয়েটাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া চল ঘুমাবি। সিয়ানকে রুমে শুয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে নিজের রুমে চলে গেল।
ডক্টর মাহমুদ দিনে 2বার এসে সিয়ানকে দেখে যায়। পরদিন সকালে ইসিতা আর সেলিনা বেগম দুজনেই হসপিটালে যায়। অদিতি এসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, আপনি কেমন আছেন আন্টি? অনেকদিন বাদে আপনাকে দেখলাম, কতদিন পরে এসেছেন আপনি? সেলিনা বেগম তখন মুখ ভার করে বললেন, আর তোমার তো কোনো খবরই নেই, আন্টিকে তো ভুলেই গেছো, একবার তো আমাদের বাড়িতে আর আসো না। অদিতি তখন বলে উঠল, আপনাকে কিভাবে ভুলবো আন্টি, আপনাদের মতো কাউকে পাইনি আমি। আপনারা এখানে এসেছেন আজকে 1 বছর হলো। এই 1 বছরে আপনি আমাদের যে জায়গা দিয়েছেন, মেয়ের মতো ভালোবেসেছেন, কিভাবে ভুলি আপনাদের? ইসানে আম্মু তখন রাগ দেখিয়ে বলল, তোমার যে কত মনে আছে আমাদের, সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলো এখন মিষ্টিকে দেখে আসি। অদিতি তখন অবাক হয়ে বলল, মিষ্টি? মিষ্টিকে? ইসানে আম্মু তখন বলে উঠল, আরে ওই যে ইসান যে মেয়েটাকে নিয়ে এসেছে না, ইসিতা বলেছে ওকে এখন থেকে মিষ্টি বলে ডাকবে। অদিতি তখন বলে উঠল, আচ্ছা আসুন আমার সাথে। ইসরা নিজের কেবিনে চোখ বন্ধ করে শুয়েছিল। মাথায় কারো হাতের ছোঁয়া পেতেই চোখ খুলে তাকালো। তাকাতেই দেখলো মধ্যবয়সী মহিলা একটা। মধ্যবয়সী মহিলাকে ঠিক চিনতে পারল না ইসরা, কিন্তু ইসিতাকে পাশে দেখে চিনতে পারল। ইসিতা মিষ্টি এসে তখন বলল, মিষ্টি, ইনি আমার আম্মু। অদিতি ইসরাকে উঠে বসতে সাহায্য করলো। ইসরার সাথে সেলিনা বেগমেরও বেশ ভালো ভাব হয়েছে। মেয়েটাকে বেশ ভালো লাগলো সেলিনা বেগমের। বাড়ি ফিরে এসেই ইসিতাকে বলল, তুই ঠিকই বলেছিস, মেয়েটা খুবই মিষ্টি, কত নম্র, ভদ্র, শান্ত স্বভাবের। মিষ্টিকে আমার খুব ভালো লেগেছে। এভাবে দেখতে দেখতে আরও প্রায় 1.5 সপ্তাহ কেটে গিয়েছে। আজকে ইসরার রিলিজ ডেট, কিন্তু ওর তো নিজের বাসার কোনো অ্যাড্রেসই মনে নেই। তাই ঈশান সিদ্ধান্ত নিয়েছে ইসরা সব কিছু মনে পড়া অবধি ওদের বাড়িতেই থাকবে। যে ব্যাপারটাতে ইসিতা আর সেলিনা বেগম দুজনেই খুশি। ইসরার মাথায় এখনো ব্যান্ডেজ আছে। ইসরাকে তৈরি করে ইসিতা ওর সাথে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে এসে ইসিতা ঘরে ঢুকে কলিং বেল বাজাতেই সেলিনা বেগম হাসি মুখে দরজা খুলল। ইসিতা ইসরাকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। সেলিনা বেগম গিয়ে কিছু ফলমূল আর মিষ্টি এনে ওদের সামনে সাজালেন। ওরা দুজন নাস্তা করে নিল। দুপুরে খানিক বিশ্রামের পর বিকেলে ইসিতা ইসরাকে নিয়ে তার ছাদ বাগানে গেল। দুজনে একসঙ্গে গল্প করলো। ফুলে গাছে পানিও দিল। ইসরার এখন খানিকটা ভালো লাগছে। ও এতদিন বন্ধ হসপিটালের রুমে থাকতে থাকতে বোর হচ্ছিল খুব। আজকে অনেকদিন পর খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারছে। কথা বলতে বলতেই সে এক সময় জিজ্ঞেস করে উঠল, ইসিতার পছন্দের কেউ আছে কিনা। এই কথাটা শুনে ইসিতার মুখটা মলিন হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, আজ 15টা দিন ধরে তার কোনো খোঁজ নেই, কোথায় আছে কিছুই জানি না। হাতে ফোনটাও সুইচ অফ করে রেখেছে। তবে আমি তাকে ভীষণ ভালোবাসি। এই কদিন কিভাবে যে কাটাচ্ছি সে শুধু আমিই জানি। এই বলে ইসিতা ফোনের স্ক্রিন অন করে তাকালো। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনের ওপর। কিন্তু ফোনের স্ক্রিনে থাকা মানুষটার ছবি দেখেই অশান্ত হয়ে উঠল ইসরা। ওর কেন যেন মনে হচ্ছে এই মানুষটাকে ও চেনে, বহুদিন ধরে চেনে, খুব ভালো করেই চেনে, জানে, কিন্তু ওর যে কিছু মনে আসছে না। ইসরাকে এভাবে অস্বাভাবিক আচরণ করতে দেখে ইসিতা বলে উঠল, মিষ্টি, মিষ্টি তোমার কি হয়েছে? তখন ইসরা ছবিটার দিকে আঙুল দাগ করে বলে উঠল, ওই ওই ছবিটা। ইসিতা তখন বলে উঠল, হ্যাঁ, ওই ছবিটা আমার বয়ফ্রেন্ড ফরাজের। ফরাজ নামটা শুনে ইসরার মাথাটা আরও একবার ঘুরে গেল। মনে হচ্ছে এই নামটার সাথে ও পূর্ব পরিচিত। এসব ভাবতে ভাবতে মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে গেল ইসরা। ফলে ইসিতা খুবই ভয় পেয়ে যায়। ছাদের মধ্যে ফ্লোরে বসে পড়ে ইসিতার মাথাটা কোলে রাখে। তারপর চেঁচিয়ে বলতে থাকে তার আম্মুকে, আম্মু, আম্মু, মিষ্টি অজ্ঞান হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি আসো। সেলিনা বেগম এসে এই অবস্থা দেখেই ঈশানকেই খবর দেয়। ঈশান তড়িঘড়ি করে হসপিটাল থেকে বাড়িতে আসে। ইসরাকে ছাদ থেকে নিয়ে ঘরে যায়। বেশ কিছুক্ষণ বাদে ইসরা জ্ঞান ফেরে। জ্ঞান ফিরেই বলতে থাকে ওই ছেলেটা ফারাজ। সেলিনা বেগমও তখন বলতে থাকে ফারাজকে। ঈশানও সেম প্রশ্ন করে, কিন্তু ইসরা আর কিছুই বলতে পারে না। ঈশিতা তখন বলে উঠল, ভাইয়া, আমার মনে হয় মিষ্টির তার অতীতের কিছু কথা মনে পড়েছে, আর ফারাজ নামে কারোর সাথে ওর অতীতের কোনো সম্পর্ক আছে। ঈশান তখন ইসরাকে বলে উঠল, মিষ্টি, চেক রেস্ট, বেশি প্রেশার নিবে না। দেখলেন তো আপনি আবার সেন্সলেস হয়ে গেছেন।
এভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। মাথায় বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আপনার যেদিন সব কিছু নিজে থেকেই মনে পড়বে সেদিনই আপনি আমাদের বলবেন, কোনো সমস্যা নেই। শিয়ান ড্রয়িং রুমে বসেছিল। ওর ফোনে ওর আর ফার্সিয়ার ছবি দেখছে। সানভি তখন দৌড়ে এসে বলল,